আর হাওড়া মেট্রো স্টেশনে কি হলো? হাওড়া মেট্রো স্টেশনে এক যাত্রী, তিনি টিকিট কাটতে গেলেন। টিকিট কাটতে গিয়ে বুকিং কাউন্টারে যিনি ছিলেন রেলকর্মী, তিনি হিন্দি কথা বলছেন, আর যাত্রী বলছেন তিনি হিন্দি কম বোঝেন, তাই বাংলা বলতে অনুরোধ করেছিলেন। তারপরে বাংলাদেশি তকমা দিয়ে দিলেন ওই মেট্রো রেলের কর্মী। তারপরে যখন মোবাইল খুলে মোবাইলটা অন করে যখন তিনি ভিডিও করছিলেন, সেই সময় মেট্রো রেলের কর্মী হাওয়া হয়ে গেলেন। টিকিট কাটতে গিয়ে বাংলায় কথা বলতে যান যাত্রী, বাংলাদেশি তকমা। প্রতিবাদে সরব সহযাত্রীরাও। দেখুন কথোপকথন, দেখুন। আজকে এনার কাছে টিকিট নিতে এসেছি। ইনি প্রথম থেকে একটাই কথা বলছেন যে যারা বাঙালি তারা বাংলাদেশি। চলে গেল কি নাম, কি আনন্দ? অভিষেক কুমার আনন্দ আজকে আমাদের বাংলাদেশি বলেছে। কি বলি? হ্যাঁ বলেছে, বাঙালিদের বাংলাদেশি বলেছে। এসপ্ল্যানেড আসার সময় আমি হাওড়া মেট্রো স্টেশনে যাই। গিয়ে হাওড়া মেট্রো স্টেশনে আমি টিকিট চাই। ভদ্রলোক হিন্দিতে কথা বলছিলেন। আমি বললাম যে আপনি হিন্দি কেন, আপনি বাংলায় বলুন, এখানে মাতৃভাষায় আপনি আমায় পরিষেবা দিন। বলছে বেশি বাংলা করো না, তাহলে এটা বাংলাদেশ হয়ে যাবে, আর আমি হিন্দিতে কথা বলবো। এই যে আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে আমরা এখানে, এটা আমার মাতৃভাষা, আমরা এখানে বাংলায় বলি, আমরা বাংলা বললেই আমরা বাংলাদেশি। ওনার বক্তব্য যে বেশি বাংলা করেই বাংলাদেশ হয়ে যাবে, মানে এখানে হিন্দির শাসন চালাতে হবে। আর এই ধরনের ঘটনায় বারবার সরব হয়েছে বাংলা পক্ষ। তারই সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। প্রশ্ন ছিল যে এইভাবে কি বাংলায় দাঁড়িয়ে বাঙালি হয়েও বাংলা ভাষায় কথা বলতে পারবো না, বাংলা ভাষা ব্যবহার করতে পারবো না, অবাঙালিরা বাধা দেবে? প্রতিটি জায়গায় বাঙালিকে জাতি হিসেবে সংগঠিত হতে হবে। এটা আমাদের শেষ মাটি, এই পশ্চিমবঙ্গ। এই মাটিটিকে ইউপি বিহার হতে দেওয়া যাবে না। এবং যে রাজনৈতিক দল এই বহিরাগত তোষণ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু প্রতিটি বাঙালিকে তাদের কিন্তু একটা বার্তা দিতে হবে যে ভাই, তোমরা কিন্তু যে ভোটই করো, সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, বাঙালির ভোটেই তো। পশ্চিমবঙ্গের চাকরি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ, যাতে কিনা স্থানীয় যে জনবিন্যাস পাল্টে যাচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। আমরা আইন সংবিধানে বিশ্বাসী। আমরা যে সেই রেসপন্স দিচ্ছি না, এটা যেন আমাদের দুর্বলতা না মনে করা হয়। কারণ বাঙালি যখন জ্বলে ওঠে, তখন কিন্তু ব্রিটিশ, মোগল সকলে কেঁপে যায়, আর এরা তো কোন ছাড়। আর এই মুহূর্তে যে বাঙালি শিল্পী যিনি অস্কারে মনোনীত, সেই ইমন চক্রবর্তী ভাইরাল হয়েছে। ইমন চক্রবর্তী একটি অনুষ্ঠানে গান গাইতে উঠেছিলেন, তাকে বাংলা গান গাইতে বারণ করে হিন্দি গান গাওয়ার কথা বলা হলো। হিন্দি গান গাইয়ে নাচেঙ্গে তিনি প্রতিবাদ করেছিলেন। সেই ইমন চক্রবর্তী আজকে আসানসোলের ঘটনা নিয়েও তীব্র প্রতিবাদ করলেন। আমি তো শুনলাম নাকি ওনাকে মারধর পর্যন্ত করা হয়েছে, যিনি প্রতিবাদ করেছিলেন। এটা খুবই অনভিপ্রেত, এবং আমিও যেরকম বলেছিলাম যে বাংলায় থেকে এগুলো জাস্ট আশাই করা যায় না, মানে এর থেকে খারাপ আর কিছু হয় না। আর যদি নিজের ভাষার জন্য লড়তে হয়, লড়বে। নিশ্চয়ই আমাদের লড়তে তো হবে, বলতে তো হবেই। অবশ্যই। আর বাংলাদেশ টালমাটাল, বাংলাদেশ অশান্ত। সেই বাংলাদেশ থেকে বাংলাদেশি চলে আসা অনুপ্রবেশ, এই মুহূর্তে পাসপোর্ট জালিয়াতি একটা বড় চক্র। সেই পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, পুলিশ একেবারে পদক্ষেপ করছে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। এই পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্রটি ঠিক কি? একেবারেই এখনো পর্যন্ত কলকাতা পুলিশের হাতে ধৃত বারাসাতের সমরেশ বিশ্বাস, যাকে এখনো পর্যন্ত এই পাসপোর্ট জালিয়াতি চক্রের চাই মনে করা হচ্ছে, যে 3টি জেলাতে এজেন্ট, সাব এজেন্ট রেখে এই পাসপোর্ট জালিয়াতি চালিয়ে আসছিল, এমনটা কিন্তু তদন্তে উঠে এসেছে। সেক্ষেত্রে বারাসাতের বাসিন্দা এই সমরেশ তার নিজের জেলা উত্তর 24 পরগনা, তার দক্ষিণ 24 পরগনা এবং সীমান্ত লাগোয়া জেলা নদিয়া, এই 3টি জেলাতেই যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে আসতেন, তাদের সচিত্র পরিচয়পত্র তৈরি করে দেওয়া এবং সেই সমস্ত বিষয় পরিচয়পত্রগুলোকে দেখিয়ে বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে তাদের পাসপোর্ট ইস্যু করানো, এই কাজটি সে করতো। এবং পুরোটাই সম্পূর্ণটা ভুয়ো এবং জাল পরিচয়পত্র সে তৈরি করতে এই তদন্তে উঠে এসছে। সেক্ষেত্রে বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী এবং বিভিন্ন পোস্টাল ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মীদেরকে কাজে লাগানো হয়েছিল চক্রে। তাদেরকে একটি পাসপোর্ট ইস্যু করে দেওয়ার ক্ষেত্রে কাউকে 5 থেকে 8 হাজার টাকা পর্যন্ত দিত। তবে এখনো পর্যন্ত
তদন্তে যেটা উঠে আসছে 200-র বেশি পাসপোর্ট ইস্যু হয়েছিল বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে, এবং সেখানকার একজন অস্থায়ী কর্মী তারক নাথ সেন তাকে ইতিমধ্যে গতকাল গ্রেপ্তার করা অস্থায়ী হয়েছিল। কর্মী হন বা স্থায়ী কর্মী, পাসপোর্ট অফিসকে ব্যবহার করে এই পাসপোর্ট জালিয়াতি। আর এই পাসপোর্ট জালিয়াতিতে যুক্ত কে? একজন অন্যতম যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র, পড়ুয়া, পাসপোর্ট জালিয়াতিতে অভিযুক্ত। ভাবা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, 23-এ ছাড়েন পোস্ট অফিসের অস্থায়ী কর্মীর চাকরি, পাসপোর্ট জালিয়াতিতে নরেন্দ্রপুর থেকে জালে এই দীপক মণ্ডল। ছেলেকে ফাঁসানো হয়েছে, অবশ্য দাবি পরিবারের। ও তো পার্ট টাইমে কাজ করতো, বলছে যে এই পাসপোর্ট চক্রে নাকি ও জড়িত আছে। ও কোনো রকম জড়িত না, এই পার্ট টাইম কাজের জন্য 6-7 মাস করছে। ও জড়িত থাকতে পারে না, কোনো রকম জড়িত থাকতে পারে না। নিরপেক্ষ তদন্ত হয়ে যেন ভালোভাবে ছেলে বাড়িতে আসে। বলে কি ভুয়া পাসপোর্ট নাকি ওই জাল নাকি ওই জন্য নাকি আমার ছেলে কিছুতেই করতে পারে না, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। সেরকমের ছেলে না আমার। এই যে জিজ্ঞেস করেন, এই যে লোক আছে আশেপাশে, জিজ্ঞেস করেন, আমার ছেলে খুব ভালো ছেলে। ওই পোস্ট অফিসের লোকই আমার ছেলেকে জড়াইছে। গ্রেপ্তার তো শুনছি যে জাল পাসপোর্টের জন্য, কিন্তু এর মধ্যেও নেই, ওকে ফাঁসানো হয়েছে। তো এখানে হয় পোস্টমাস্টার আর যে জিনিসটা রিসিভ করে, এই দুজনের মধ্যে যে হবে। ও যেহেতু ডেলিভারি করছে, এর মধ্যে ও থাকতে পারে না। যার জিনিস সেখানে সে তার সিগনেচার দিয়েই নিতে পারবে। নিরপেক্ষ বিচার চাই। বাংলায় দাঁড়িয়ে বাঙালি হয়ে কি বাংলা ভাষা বলতে পারবো না? গত কয়েকদিন ধরে বিভিন্ন ভাইরাল হয়েছে যে সমস্ত বিষয়, তাতেই প্রশ্ন। কখনো কোনো অনুষ্ঠানে, কখনো কোনো মেট্রোতে অবাঙালিদের কাছ থেকে বাধা পাওয়া গেছে বাংলা বলায়। এবার আসানসোলেও হলো। আসানসোলে এক ব্যবসায়ী তার অ্যাপ পেমেন্ট অ্যাপ যে অডিও, সেই অডিও বাংলায় করা ছিল। সেখানে 3 অবাঙালি দুষ্কৃতী এসে সেই পেমেন্ট দিয়ে বাংলায় অডিও বলার জন্য ব্যাপক মারধর করেন ব্যবসায়ীকে। পুলিশ কিছুই করেনি। পশ্চিম বর্ধমানের আসানসোল, এখানকার রূপনারায়ণপুরে ব্যবসায়ী অনুপ মাঝি। অভিযোগ, বাংলা ভাষার জন্য আক্রান্ত হয়েছেন এই বাঙালি ব্যবসায়ী। এ নিয়ে আসানসোলে রূপনারায়ণপুরে জোর শোরগোল। ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে। অনুপ মাঝির দোকানে পেমেন্ট অ্যাপে সিগারেটের দাম মেটায় 3 অবাঙালি যুবক। পেমেন্ট অ্যাপের অডিওতে বাংলা ভাষা সেট করা ছিল। অভিযোগ, বাংলা অডিও শুনে চটে যায় 3 অবাঙালি যুবক। ব্যবসায়ীকে গালি দেয় বলে অভিযোগ। আশপাশের ব্যবসায়ীদের তৎপরতায় সে যাত্রায় রক্ষা পান বাঙালি ব্যবসায়ী। অভিযোগ, বেশ কিছুক্ষণ পর সেই অবাঙালি যুবকরা এসে ফের হামলা চালায়, অনুপ মাঝিকে মারধর করে, চোয়াল ফাটিয়ে দেয়। 6 টাকা সিগারেট নিল, দিয়ে বললো যে ফোনপে করলো। ফোনপে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে। তো বলছে বাংলা মে বাতিয়ারা। তো আমি এই কথাটা শুধু বলে, এই কে বলো রে, গালি কায় দে রা। ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। দোকানে যখন তালা লাগাচ্ছি, কজন ছিল? 3 জন ছিল। একদম এটা ঠিক না, কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে কালচারাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিচ্ছে। সে বাংলা ভাষায় কথা বলার জন্য, সে বাংলা ভাষায় মেসেজ আসার জন্য কাউকে মারধর করবে, এটা হতে পারে না, মেনে নেওয়া যায় না। একদিকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। আমি নিজেই যখন আসানসোলে মেয়র ছিলাম, আমরা অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসানসোলের সমস্ত যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের যে সাইনেজ থাকে, সাইনবোর্ড থাকে, সেখানে বাংলা বাধ্যতামূলক করতে হবে। রবিবার রাতে আক্রান্ত ব্যবসায়ী, সেই ঘটনার দিন 2 পরেও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এ নিয়ে আসরে বাংলা পক্ষ। মঙ্গলবার রূপনারায়ণপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। তাঁদের প্রশ্ন, বাংলার মাটিতে বাংলা ভাষার জন্য কেন বাঙালি ব্যবসায়ীকে আক্রান্ত হতে হবে? অভিযুক্ত যুবক তো অনলাইনে পেমেন্ট করেছিল, তাহলে ফোন নাম্বারের সূত্র ধরে কেন হামলাকারীদের ধরতে পারছে না পুলিশ? নিউজ 18 বাংলা।